দুজনাতেই। সূচনা পর্ব, লেখনীতে অলকানন্দা অন্ত্রী। নিজেরই ভার্সিটির টিচার সাক্ষ্য এহসানের সাথে আকত হওয়ার 2 মাস পর সাক্ষ্য দিতিকে ক্লাসরুম থেকে বের করে দিয়েছে বেহায়ার মতো তাকিয়ে থাকার অপরাধে। সাথে পুরো ক্লাসের সামনে এটাও বলেছে যে ক্লাসে মনোযোগ না দিয়ে টিচারের দিকে এভাবে তাকিয়ে থেকে নিশ্চয়ই আপনার জ্ঞান বাড়ছে না। দিতিকা তাসনিম। টিচার? দিতি কি টিচার হিসেবে তাকিয়ে দেখছিল নাকি? দিতি তাকিয়ে দেখছিল তার বর সাক্ষ্য এহসানের দিকে। 2 মাস আগেই হুট করে বিয়ে করে, টুট করে এই ছেলের বউ হয়ে গেল সে। অথচ এই ছেলের দিকে তাকানোর অধিকার নাকি তার নেই। বউ হওয়ার আগেই তো দিতি সিনিয়র ভাই হিসেবে বছর তিনেক ড্যাব ড্যাব করে তাকাতে তাকাতে কাটিয়েছে। আর এখন? এখন কিনা টিচার হয়ে এই ছেলে ভাব দেখাচ্ছে। এই দুঃখে দিতির রীতিমতো দুঃখবোধের শেষ নেই। জাস্ট একটু তাকিয়েছে, এইটুকুই তো তাকিয়ে দেখেছে সে এই লোককে, অথচ এভাবে তাকে বের করে দিল। দিতি দাঁড়ালোই না। ফোঁস-ফোঁস শ্বাস তুলে নিজের মোটা ফ্রেমের চশমাটা মুছে নিয়ে সে ঝকঝক চকচকে করে নিয়ে সিদ্ধান্ত নিল ভার্সিটিতে যতগুলো ছেলে আছে সবগুলোর দিকে সে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে। তাকাতে তাকাতে গিলে খাবে এক একটাকে। তবুও নিজের বর সাক্ষ্য এহসানের দিকে সে ভুলেও কখনো তাকাবে না। সত্যিই তাকাবে না। দিতি সত্যি সত্যি ড্যাব ড্যাব করে তাকিয়ে না থাকতে পারলে সাক্ষ্যকে যখন এদিক দিয়ে যেতে দেখলো তখনই সে ইচ্ছা করে মাঠে দাঁড়িয়ে থাকা ছেলেগুলোর দিকে তাকিয়ে থাকলো। 2 এক কদম এগিয়ে হেসে হেসে কথা বলল, হাত মেলালো, এমনকি ছবিও তুললো। অতঃপর বাড়ি গিয়ে আরাম করে সে মাকে জানিয়েছে সে এই হুট করেই হওয়া বিয়ে মানে না। যে বরের দিকে তাকানোই যাবে না সে বর নিয়ে সে আজীবন করবে কি? লাগবে না তার এমন বর। আকস্মিক এই কথাটা মজার ছলে হলেও পৌঁছালো সাক্ষর পরিবারেও। তার মা হেসে হেসে মজা করে মেয়ের কার্যকলাপ বলছিল আর হাসছিল। কারণ সাক্ষর মা এবং দিতির মা উভয়েই ছোটবেলার বান্ধবী। মোটামুটি নিজেদের ছেলেমেয়ের সমস্ত কথাই তারা ফোনে ফোনে আলোচনা করে আর হাসিতে লুটিয়ে পড়ে। এই কথাটাও এভাবেই বলা। অথচ সাক্ষর বাবা এমন কথা শুনে ছেলেকে 2 এক কথা শুনিয়ে জানিয়েছে পুত্রবধূর সম্পূর্ণ অধিকার আছে তার ছেলের দিকে তাকানোর। সাক্ষ্য এই নিয়ে কোনো প্রতিক্রিয়াই করল না। তবে ঠিক রাত 11টায় সে দিতিদের বাড়ি গিয়ে হাজির হলো। দিতির আম্মুর সাথে শাশুড়ি আম্মু স্বরূপ কুশলাদি না করে জাস্ট মায়ের বান্ধবী হিসেবেই সালাম দিয়ে সোজা হাজির হলো দিতির কাছে। আকদ হওয়ার পর সাক্ষ্য এই প্রথমবারের মতো দিতিদের বাসায় এসেছে। তাও না বলে কয়েই এসেছে। এই রাতের বেলায় এসে শাশুড়ি আম্মু শ্বশুর কারোর সাথে ভালোভাবে কুশলাদি বিনিময় না করে সোজা বউয়ের কাছে হাজির হওয়াটা কেমন দেখালো সাক্ষ্য ভাবলই না। তবে প্রথমেই দিতির রুমে গিয়ে দিতির সামনাসামনি দাঁড়িয়ে কথা শুনল। আমায় দেখতে চেয়েছেন না মিসেস সাক্ষ্য এহসান? নাও টাইম স্টার্ট। মন ভরে দেখুন। আপনি চাইলে আরো ডিটেলসেও দেখতে পারবেন। ওয়াইফ না? সম্পূর্ণ অধিকার আছে আপনার। দিদির মনোযোগ ছিল মোবাইলে। হুট করে সাক্ষ্যকে টের পেয়ে সে প্রথমে অবাক হলো। রাত 11টা, খেয়ে টেয়ে এখন ঘুমানোর সময়। আর এই সময়ে এই ছেলে কোথায় থেকে এসেছে? দিতি বোঝার চেষ্টা করলো, তবে ভার্সিটিতে যে সিদ্ধান্ত নিয়েছিল তার বর সাক্ষ্য এহসানের দিকে কখনোই তাকাবে না সে তা এক মুহূর্তেই ভেঙে গেল। সে তাকালো। বিশ্বাস না হওয়াতে চোখের চশমা খুলে আবারও তাকালো। না, সত্যি সাক্ষ্য এহসান। দিতি নাক মুখ কুঁচকে বলে উঠল, কি আশ্চর্য, এত রাতে আপনি আমার বাসায় কেন? আশ্চর্য? কথাটা বলার পরেই দিতির মনে পড়ল সে এই ছেলের দিকে কখনোই তাকাবে না সিদ্ধান্ত নিয়েছিল। তাই সঙ্গে সঙ্গেই চোখ নামালো। ওপাশ থেকে তা দেখে উত্তর এলো, তাকান আমার দিকে মিসেস দিতিকা তাসনিম। যত খুশি মন ভরে দেখুন। আমি নিষেধ নিষেধ করব না এখন। আপনার জন্য আজ পুরো রাতটাই সময় নিয়ে এসেছি। পুরো রাত? পুরো রাত এই ভদ্রলোক এখানে বসে থাকবে নাকি? দিতি সরে গেল। অন্য পাশে গিয়ে নিজের কিছু এলোমেলো বই গোছাতে গোছাতে নাক ছিটকে বলল, আপনি নিজেকে কি মনে করেন? খুব সুন্দর যে মেয়েরা তাকিয়ে থাকবে আপনার দিকে? অথচ আমার তো আপনাকে দেখলেই বিচ্ছিরি লাগে।
কি জঘন্য দেখতে আপনি। সাক্ষ্য ঠোঁটটা বাঁকা হয়ে এলো এবার কিছুটা। বিছানায় পা ঝুলিয়ে বসে ভ্রু বাঁকিয়ে শুধালো, শিওর? মায়ের বান্ধবীর ছেলের পেছনে তো এতকাল ঠিকই পড়েছিলেন বেহায়ের মতো, এখন স্যারের পেছনেও পড়েছেন, লজ্জাজনক। দিতি জ্বলে উঠল। ঠিক এই কথাটা দ্বারা প্রমাণ হলো যে সাক্ষ্য বিয়েটা জাস্ট নামে মাত্রই করেছে তাকে। এটা সত্য যে দিতি এই ছেলেটাকে অনেককাল আগে থেকেই পছন্দ করত, আড়াল থেকে দেখে এসেছে কত শতবার। এমনকি ওই ভার্সিটিতে ভর্তিও হলো, ওই ভার্সিটিতে সাক্ষ্য পড়ে জেনেই। তারপর যে ভার্সিটির সিনিয়র ভাই থেকে টিচার হয়ে যাবে, টিচার থেকে বর, তা কে জানতো। দিতি ছোট শ্বাস ফেলে। এই পর্যন্ত সাক্ষ্য তেমন কোনো সাইন প্রকাশই করেনি যাতে সে বুঝবে যে সাক্ষ্যরও তার প্রতি দুর্বলতা আছে। হতে পারে সাক্ষ্য জাস্ট অ্যারেঞ্জ ম্যারেঞ্জ হিসেবেই বিয়েটা করেছে। দিতির এই বিষয়টা বুঝে উঠে আরো রাগ হলো। সে কি সুন্দর নয়? একটুও পছন্দ করার মতো নয় কি সে? সাক্ষ্যর দিকে ফিরে আঙুল উঁচিয়ে বলল সে, শুনুন, বেহায়ার মতো পেছনে পড়িনি আমি কখনো। আপনার দিকে দু একবার তাকিয়েছি, এটা এমনিই। আজও এমনি ভুলবশত তাকিয়েছিলাম। তাছাড়া আপনার থেকে ভার্সিটিতে হাজারটা সুন্দর সুন্দর ছেলে আছে স্যার। মেয়েরা কোন দুঃখে আপনার পেছনে পড়ে থাকে এটাই বুঝিনি আজ পর্যন্ত আমি। দিতি আবারও সঙ্গে সঙ্গে নজর সরালো। তাকাবে না বলেও তাকিয়ে ফেলেছে সে। কি মহা মুশকিল। সাক্ষ্য এবার ঠোঁট এলিয়ে হাসলো। দিতিকে চোখ জোড়ায় পরখ করছিল তখনও। আবারও বলল, আপনি পড়ে নেই যে শিওর তো? অবশ্যই পড়ে নেই। আমার কি এমন ঠেকা পড়েছে যে আপনার পেছনে পড়ে থাকবো স্যার? দিদি সাক্ষ্যর দিকে খুব একটা তাকাচ্ছে না, আবার তাকালেও দ্রুত নজর সরাচ্ছে। বিষয়টা খেয়াল করে সাক্ষ্য ভ্রু উচালো। বলল, আপনি কি আমায় ইগনোর করছেন মিসেস দিতিকা তাসনিম? আমার দিকে না তাকিয়ে কথা বলছেন কেন? দিতি না তাকিয়ে বলল, কারণ ছাত্রী হিসেবে টিচারদের দিকে তাকাতে নেই। টিচাররা টিচারই হয়, বর হয় না যে আমি হাঁ করে তাকিয়ে থাকবো। স্বাক্ষর হাসি পেল দিতির কথা শুনে। বলল, তো বর কারা হয় তাহলে? বর হয় ভার্সিটির সুন্দর সুন্দর ছেলেরা। যেমন? দিতি এবারে মোবাইল হাতে নিল। স্বাক্ষর পাশে দূরত্ব বজায় রেখে বিছানায় বসে তখনকার ভার্সিটিতে তোলা ছেলেদের সাথে ছবিটা দেখালো। মাঝে মাঝে হোয়াইট মাঝখানে হোয়াইট কালারের টি শার্ট পরা ছেলেটাকে দেখিয়ে সে বলল, দেখুন, ছেলেটা কিউট না স্যার? সাক্ষ্য দেখলো। সে নীরবেই তখন দেখছে দিতিকে ছেলেগুলোর সাথে। ছবি তুলতেও দেখছে, কিন্তু দিতিকে কিছুই প্রকাশ করেনি তখন। এখনো প্রকাশ করলো না। দিতি আবারও বলল, আমি টানা 20 মিনিট তার দিকে ড্যাপডাপ করে তাকিয়েছিলাম। সে এই তাকানোটা বেশ উপভোগ করেছে এবং আমার সাথে কথা বলেছে হেসে হেসে। আই থিংক সে বর হিসেবে চমৎকার হবে। সাক্ষ্য ভ্রু উচালো। তার রাগ হচ্ছে তখনকার দৃশ্য মনে করে। তেমন নয়, তবুও নীরব একটা ঈর্ষাবোধ হয় কাজ করছেই। সাক্ষ্য নিজের হাতখানা দিতির দিকে এগিয়ে কোমরে খিঁচে নিজের পাশেই আনলো। দূরত্ব ঘুচিয়ে নিজের পাশে বসিয়ে বলল, তারপর বিয়ে কবে করছেন তাকে? দিতি মুহূর্তেই প্রতিবাদ স্বরূপ বলে উঠল, এসব কি স্যার? স্যার হয়ে ছাত্রীর কোমর জড়িয়ে ধরছেন কেন? ছিহ! সাক্ষর উত্তরটা এলো এমন, আই থিংক আমার বর্তমানকালের স্টুডেন্ট এবং অতীতকালের মায়ের বান্ধবীর মেয়ে বউ হিসেবে পারফেক্ট হবে, তাই দূরে সরুন। সাক্ষ্য দূরে সরল না তখনই, তবে মুখ নামিয়ে দিতির কানে কাছে শুধালো, কয়েক বছর যাবৎ পেছনে পড়েছিলেন, বছর তিনেক ভার্সিটিতে তোমার সিনিয়র ভাই হওয়া সত্ত্বেও ড্যাব ড্যাব করে তাকিয়ে শেষ করে দিয়েছো আমায়। এখনো তাকিয়ে থাকো, কিচ্ছু বলিনি, বলছি না। বাট অন্য ছেলের দিকে যদি ভুলেও ড্যাব ড্যাব করে তাকাও না দিতি, চোখ চোখের জায়গা থাকবে না। দিতি ভ্রু কুঁচকে সঙ্গে সঙ্গেই প্রশ্ন ছুড়ল, আপনি আমায় হুমকি দিচ্ছেন স্যার? হুমকি নয়, এটাই নির্দেশ। চোখ শুধু আমার দিকে থাকবে, মাইন্ড ইট, অন্য কোথাও যাতে না ঘোরে। দিতি বড্ড ঘাড়ত্যাড়া। সাক্ষ্য যা বলবে তা যদি করেই সে, তাহলে বলা চলে সে নকল দিতি। হ্যাঁ, হয়তো সাক্ষ্য যা বলুক তাই করতো।
যদি বুঝতে পারতো সাক্ষ্য তার মতো করে তাকে ভালোবাসে, সে জেদ নিয়েই বলল, ঘুরবে। তোমার ঘুরবে। আমার চোখ দুনিয়ার সব জায়গায় ঘুরবে, শুধু আপনার দিকেই ঘুরবে না স্যার। সাক্ষ্য এবারে ভ্রু নাচিয়ে বলল, শিওর তুমি? একদম শিওর। শুধু সারা দুনিয়ায় চোখ ঘুরিয়ে দেখাবেন মিসেস সাক্ষ্য এহসান। প্রয়োজনে চোখ তুলে এনে আমার সামনে এনে রাখবো, শুধু আমাকে দেখার জন্য। দিতি ভ্রু বাঁকালো, বলল, আবার হুমকি? হুমকি হোক অন্য কিছু, একবার যখন জেনে শুনে আমার সঙ্গে জড়িয়েছেন তখন ফল তো খারাপই হবে মিসেস দীপিকা তাসনিম। আফটার অল, সাক্ষ্য এহসান তো এত সাধু পুরুষ নয়, তাই না? দিতি ভ্রুজোড়া কুঁচকে রেখেই চেয়ে থাকলো। সাধু পুরুষ নয় আবার বলছো গর্ব করে? মুখ বাঁকিয়ে বলল, জেনে শুনে ভালো ভেবেছিলাম আপনাকে। এমন জানলে তো কখনোই লাফাতে লাফাতে কবুল বলতাম না। সাক্ষ্য দিতিকে আড়াল করেই ঠোঁট কামড়ে হাসলো। পর মুহূর্তে দিতির মুখ বরাবর সে ভ্রু শিথিল করে বলল, বিগ মিস্টেক। এখন আজীবন এর ফল ভোগ করা ছাড়া আর কোনো অপশনও নেই। কেন নেই? আমি আপনাকে বিয়ে করে পচে গিয়েছি নাকি? সাক্ষ্য আরেকটু এগোলো, কানের কাছে মুখ নিয়ে বিড়বিড় করে বলল, পচেননি? তবে আমার যেহেতু হয়ে গিয়েছেন, একটু একটু করে শেষ হয়ে যাবেন তা নিশ্চিত। সাক্ষ্য আপনার অস্তিত্ব নিজের মাঝে খুব কৌশলেই নিয়ে নিবে। আপনি তখন শূন্যে ভাসবেন মিসেস সাক্ষ্য এহসান। দিতি আচমকা যেন দূরে সরল। সাক্ষ্য ততক্ষণে উঠে দাঁড়িয়েছে, কিছুই করেনি এমন ভঙ্গিতে, অথচ নিজের চোখের দৃষ্টি ফ্যালফ্যাল করে থাকা দৃষ্টির মতো। সাক্ষ্যর দিকে তাকাবে না বললেও তাকালো। তাকিয়ে দেখতে দেখতেই পুরুষটি নিজের পকেট থেকে মোবাইল বের করে কিছু টাইপ করতে করতেই বের হয়ে গেল, একদম ভদ্র পুরুষের মতো। দিতি শুধু তাকিয়েই থাকলো। এই ঠিক কয়েক সেকেন্ডের মধ্যেই তার ফোনে একটা মেসেজ এলো। দিতি হুড়মুড় করে চাইতেই দেখলো, লুকিয়ে চুরিয়ে দেখার চাইতে সরাসরি দেখার সুযোগ দিয়েছিলাম মিসেস সাক্ষ্য এহসান। কাজে লাগালেন না, পরে আবার আফসোস করবেন না তো? দিতি মুহূর্তেই মোবাইল ছুঁড়ে রাখলো। আফসোস? কিসের জন্য আফসোস? মোটেও না। দিতি মোটেও আফসোস করবে না। এইটুকু বলতে বলতে এই দিতি শটান শুয়ে চোখ বুজালো। সাক্ষ্য এহসান। সাক্ষ্য এহসান নামটাই অসহ্য। পরদিন ভার্সিটিতে গিয়ে দিতি সত্যি পুরোটা ক্লাসে একবারও চাইলো না সাক্ষ্যর দিকে। একটা বারও না। পড়ালেখার বরাবরই অমনোযোগী দিতি আজ মনোযোগী ছাত্রের মতো নিচের দিকে চেয়েছিল। অতঃপর ওভাবে চাইতে চাইতেই অলস দিতি ব্রেঞ্চে মাথা এলিয়ে দিল। চোখ মুখ বুজে রেখেই যে মাথা এলিয়ে একটা শান্তির ঘুম দিবে, তখনই ফের কানে এলো, ঘুমানোর জন্য কেউ ক্লাসে থেকে থাকলে প্লিজ বেরিয়ে যান এই মুহূর্তে। দিতির লেগে আসা চোখ মুহূর্তেই খুলে গেল। ফ্যালফ্যাল করে সেই মাথা তুলে চাইলো সঙ্গে সঙ্গেই। বিড়বিড় করে বলল, আমি আপনাকে জীবনেও ভালোবাসবো না সাক্ষ্য এহসান, প্রমিস। সাক্ষ্য এহসান। দিতির চোখের বালি এই পুরুষটি আজ ভার্সিটিতে কালো পাঞ্জাবি পরে এসেছে। সুদর্শন পুরুষের রূপটা যেন এবারে চোখে 16 আনায় পড়ছে। দিতি তাকাবে না প্রতিজ্ঞাবদ্ধ হয়েও বার কয়েক তাকালো আড়ালে আবরালে। ঘন চুল, খোঁচা দাড়ি আর কালোর ফ্রেমের চশমা, সাথে কালো পাঞ্জাবি। বেশ অনেকটা সময় যাবতে ভার্সিটি ক্যান্টিনে বসে সাক্ষ্যকে সরু চোখে পরখ করতে করতে মনে পড়ে আওড়ালো, কোনো এক চৈত্র মাসে এই সুদর্শন পুরুষ আমার জীবনে কেন এসেছিল? এমন বুকের ভেতর ধুকপুক ধুকপুক রোগটা তৈরি করে হার্টের রোগী বানিয়ে দেওয়ার জন্য? কি আশ্চর্য! আমি যদি এভাবে অকালে মরে যাই? দিতি খুবই চিন্তিত হলো। মনে মনে এত কিছু ভেবেই মুহূর্তেই মনে করলো সেদিনকার অপমানের কথা। দিতিকে, অর্থাৎ নিজের স্ত্রীকেই নিজের দিকে তাকানোর জন্য ক্লাস থেকে বের করে দিয়েছিল। ছি! এহেন অপরাধের পরও দিতি তাকালো কি করে ওই পুরুষের দিকে? কিভাবে? তাও এতটা সময়? দিতির নিজের চোখের প্রতি বিতৃষ্ণা জন্মালো। ইচ্ছে হলো চোখগুলোকে নিজেই খুলে নিয়ে ব্যাগের ভেতর ঢুকিয়ে নিক। নিজের চোখ যদি নিজের নিয়ন্ত্রণে না থাকে, তো সে চোখ থেকে উপায়টা কি? দিতি ফোঁস করলো। মুহূর্তেই শুনলো পাশ থেকে মেহুর গলা, সাক্ষ্য স্যারের থেকে আজ সত্যি চোখ সরানো যাচ্ছে না।
তাই না দিতি? দিতি মুহূর্তেই ফিরল। মিহুর দিকে চেয়ে বুঝলো মিহু নিজেও দু একবার তাকিয়েছে। পাশের তিন্নি তো তখন তাকেই তাকান পাশের তিন্নি তো তখন থেকেই তাকানো এক পলকেই। দিতি গলা ঝাড়ল। বোধহয় আর তাকানোটা মিহু খেয়াল করে নিয়েছে। ভ্রু নাচিয়ে বলল, তো আমার কি? তোর কি মানে? তুইও তো দেখলাম এতক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়েছিলি। দিতি মুহূর্তেই কপাল কুঁচকালো। জানালো, ছি, ওই লোকের দিকে? কোন দুঃখে? আমার চোখ অন্ধ না হওয়া অবধি ওই লোকের দিকে তাকানোর চান্স নেই। বোধহয় ওনাকে দেখতে দেখতে তোদের চোখ অন্ধ হয়ে যাবে রে দোস্ত। আমি জানি না সবাই সাক্ষ্য স্যারকে স্যার হিসেবে না দেখে প্রেমিক হিসেবে দেখে কেন। আমার তো স্যারের বোঝানো সেই ভালো লাগে। মিহু মুহূর্তে শুধালো, সাক্ষ্য স্যার দুটোতেই পারফেক্ট রে দোস্ত, সব দিক দিয়েই পারফেক্ট। যদি কোনোভাবে এমন একজন জুটে যেত কপালে। দিতি কপাল কোঁচকায়। এমন ভাবে সেজে গুজে আসেই বা কেন ভার্সিটিতে, যে মানুষজন চেয়ে থাকে, আফসোস করে। মনে মনে হাজারটা রাগ ফুঁসে নিয়েই বান্ধবীকে বলল, সাক্ষ্য স্যারকে ট্রাই করবি? আমরা সবাই মিলে হেল্প করব প্রয়োজন হলে। করবি কিনা বল? মিহু লজ্জা নিয়ে হাসল। মুখ নুইয়ে নিয়ে বলল, ধ্যাত, তোকে তো ক্লাসরুম থেকে বের করেছে, আমাকে নির্ঘাত ভার্সিটি থেকেই বের করে দিবে। দিতি তবুও আশ্বাস দিল। বলল, আরে সমস্যা নেই, আমরা নিজেরাই হেল্প করব। তোকে আজকের মধ্যেই নাম্বার খুঁজে দিব, দেখিস। অতবার দিতি মনের মধ্যে ভয়ঙ্কর রাগ ফুঁসে উপরে শুধু হাসলো। মনে মনে আওড়ালো, সাক্ষ্য হোসেন খালি দিতিকা তাসনিমকে ঠকানোর সাহস করে দেখবেন, সোজা খুন করে দিব। দিতিকে সেদিন বের করে দেওয়ার পর সপ্তাহখানেক দিতি সাক্ষ্যের দিকে ফিরেই তাকানি। ভাবখানায় এমন সাক্ষ্য এহসান নামক কাউকে সে চিনেও না, জানেও না। দিতি সম্পূর্ণই নিজের মতো থেকেছে। অথচ আজ লুকিয়ে চুপিয়েই হোক সরাসরি বার কয়েক সাক্ষ্যর সাথে দিতির চোখাচোখি হয়ে গিয়েছে। দিতির অবশ্য এই নিয়ে আফসোস হচ্ছে। নিজের প্রতিজ্ঞায় দৃঢ় থাকতে না পেরে আফসোস নিয়ে যখন ফের ভার্সিটি চত্বরে দাঁড়ানো সাক্ষ্যর দিকে একবার তাকালো, ঠিক তখনই দেখা গেল সাক্ষ্যর সাথে এক সুন্দরী রমণী দাঁড়ানো। রমণীটি তার ডিপার্টমেন্টের নেদি। কিছু নিয়ে আলোচনা করছে বোধহয়। দিতের চাহনি এবার আরো সরু হলো। একদম খুঁচিয়ে খুঁচিয়ে দুজনকে পরখ করতে করতে খেয়াল করলো আজ নিধিও কালো জামা পরেছে, ম্যাচিং ম্যাচিং। দূর থেকে দেখলেই বোধ হচ্ছিল একটা সুন্দর কাপল। দিতি ফোঁস করে আওড়ালো, বিয়ে করা বউর দিকে আজ পর্যন্ত এক নজর তাকাতে দেখলাম না, অথচ নিধির সাথে কত ভালো আলাপ ওনার। এইটুকু বিড়বিড় করতে করতেই পা বাড়ালো সে। একদম সাক্ষ্য আর নিধির সামনে দিয়েই হেঁটে গেল। নজরটা এমন রাখলো যেন পাশে কে আছে সে খেয়ালই করলো না। দিতি বাসায় ফিরল প্রায় সন্ধ্যার আগে আগে। এসেই একটা সুন্দর ঘুম দিয়ে যখন উঠলো, ঠিক তখনই দিতির মা এলো। মুহূর্তের মধ্যে তাড়াহুড়ো করে বলল, তোকে কখন থেকে ডাকছি দিতি? তোকে তো বললাম তাহির ছেলের বিয়েতে যেতে হবে আজ। তখন থেকে ডাকছি আমি। সাজি নিশ্চয় তৈরি হয়ে বের হয়েও গিয়েছে। দিতি শুনল, চোখ মুখ কুঁচকে মায়ের দিকে চাইলো মুহূর্তেই। তাহি, সাজি, তার মায়েরই কলিজার বান্ধবী। এই তিনজনের বন্ধুত্ব এই এতটা বয়সে এসেও থমকে নেই। কোনো অনুষ্ঠান হোক, উৎসব হোক, তিনজনের পরিকল্পনা চলবেই। সে অনুযায়ী দিদির সাথে আলোচনা করে আজ সকালেই শাড়ি চুড়ি সব চয়েস করে রেখেছিল তার মা। দিদিকেও বারবার বলে রেখেছিল। অথচ দিদির মনে থাকলে তো দিদি নাক মুখ কুঁচকে বলল, সাজি, আম্মুর ছেলেরাও যাবে নাকি? ইনভাইট করেছে যখন যাবে না কেন? দিদি চুপ করে থাকলো। সাজি আম্মু হলো স্বাক্ষরী মা, এই কারণেই জিজ্ঞেস করা। দিদির মা অমন চুপ করে থাকতে দেখে মুহূর্তেই বলল, কি আশ্চর্য, গেলে কি হবে? সাক্ষ্য কি তোকে বকবে নাকি? তোদের এই কেমন বিয়ে হলো বলতো? মাস দুয়েক একটা বারও দেখলাম না ছেলেটার সাথে ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলেছিস।
দেখলাম না কোথাও ঘুরতে গেলে। মানে কিছুই তো দেখলাম না তোদের মধ্যে। কাল যাও এলো ছেলেটা, বলা নেই কওয়া নেই তোর রুমে গিয়ে আবার কিছুক্ষণ পর বেরিয়ে চলেও গেল। অদ্ভুত। দিতি দাঁত বের করে হাসলো। আসলেই তো অদ্ভুত। তাই নিজেও বলল, অদ্ভুতই তো। জেনে শুনে অদ্ভুত এক ছেলেই ঝুলিয়ে দিয়েছো আমার কপালে। দিতি ইচ্ছে করেই খুব সুন্দর করে সাজলো। সাদা স্টোনের কাজ করা একটা ফুটফুটে শুভ্র শাড়ি জড়িয়েছে। চশমাটা খুলে রেখেছে আজ। চুলগুলো খুলে রেখে কানে গুজেছে দুটো লাল টকটকে গোলাপ। গায়ের রং ফর্সা হওয়াতে শাড়িটাও বেশ ফুটেছে যেন। তাকালেই চোখ শান্ত হয়ে আসছে এমন একটা সাজ নিয়ে দিতি আয়না দেখলো। বিড়বিড় করে বলল, সেজে মেয়ে পাগল করার খুব ইচ্ছা না সাক্ষ্য এহসান? আমিও সাজলাম। দেখবো আপনি সত্যি সব দিনের মতো অবহেলা করেন কিনা। এইটুকু বিড়বিড় করে বললেই হাসলো দিতি। এর ঠিক একটু পর তার আম্মু তার কাছে এলো। দ্রুততা নিয়ে বলল, এই তো সাজিরা গাড়ি নিয়ে এখানে আসছে দিতি। তৈরি তো তুই? কথাগুলো বলতে বলতেই মেয়ের দিকে ফিরে তিনি চোখের পলক ফেললেন। হেসে নিজের চোখের কাজল থেকে একটুখানি কাজল নিয়ে একদম দিতির কপালের চুল সংলগ্ন অংশটাই লাগিয়ে বললেন, মাশাআল্লাহ, আমার মেয়েকে খুব সুন্দর লাগছে, কারণ নজর না লাগুক। দিতি শুধু হাসলো। ঠিক এর কিছুক্ষণ পর পরই সাক্ষ্যদের গাড়ি এলো। মা মেয়ে দুজনেরই তৈরি হয়ে যখন সাক্ষ্যদের গাড়িতে উঠতে নিল, ঠিক তখনই সাক্ষ্য এক নজর তাকালো দিতির দিকে। রাস্তার ম্লান আলো এবং বিল্ডিং এর উজ্জ্বল আলোতে মেয়েটাকে সত্যি সুন্দর লাগছে, একদম চেয়ে থাকার মতো। সাক্ষ্য মুহূর্তেই নজর সরিয়ে সামনে ফিরে শুধু ভ্রু বাঁকালো। একটা বিয়ে বাড়িতে এমন সুন্দর শাড়ি পরে যাওয়ার কারণ কি? না পরলে কি ক্ষতি হতো? সবাই মিলে ওখানে পৌঁছাতে বেশি সময় লাগলো না। তবে ওখানে পৌঁছেই যে সমস্যাটা হলো তা হলো দিতের দিকে অনেকের চেয়ে থাকা। বিয়েবাড়ির ভিড়, জনসমাগম, সবকিছুর মধ্যেই সাক্ষর কাছে এই বিষয়টা বিষের মতো লাগছিল। নিজের বইয়ের দিকে সে নিজেও এভাবে মুগ্ধতা নিয়ে তাকায়নি আজ অব্দি। সাক্ষ্য তবুও শান্ত স্থির ভাবখানা নিয়ে যখন পা বাড়িয়ে দিতিদের অতিক্রম করে যেতে নিচ্ছিল, ঠিক তখনই কানে এলো, আমার ছেলেটা এবার ইঞ্জিনিয়ারিং পাশ করেছে আপা। এই তো সামনের মাসেই কানাডা যাবে। আপনার মেয়েটাকে আমার বেশ মনে ধরেছে বুঝলেন। আমার ছেলেরও বেশ পছন্দ হয়েছে। দুজনকে মানাতো খুব সুন্দর। আমার ছেলেটা এবার ইঞ্জিনিয়ারিং পাশ করেছে আপা। এই তো সামনের মাসেই কানাডা যাবে। আপনার ছেলেটাকেও আমার আপনার মেয়েটাকে আমার খুব বেশ মনে ধরেছে। আমার ছেলেরও বেশ পছন্দ হয়েছে। দুজনকে মানাতেও খুব সুন্দর। ঠিক এইটুকু শোনার পরেই স্বাক্ষর পা থেমে গেল। মুহূর্তের মধ্যেই ঘাড় ফিরে ওদিক ফিরে সেই ভ্রু উচালো। ঠিক তখনই আবারও স্বাক্ষর কানে ভেসে এলো, তাই নাকি আন্টি? আমার অনেক দিনের শখ কানাডা যাওয়ার। আপনার ছেলেকে আপনার ছেলে কি নিয়ে যাবে আমাকে? দিতির মা মুহূর্তে দিতিকে চোখ রাঙিয়ে কনুইয়ে চিমটি কাটলো। মেয়েটা সত্যি একটা বিচ্ছু। অন্যদিকে স্বাক্ষর ভুজোরা এইটুকু শুনে আরো কুঁচকে এলো। বাহ, কয়েক বছর যাবৎ একটা ছেলের সামনে পিছনে ঘুরঘুর করে ছেলেটাকে ড্যাব ড্যাব করে দেখতে দেখতেই কবুল বলে বিয়ে করলো। আর এখন কিনা অন্য কারোর সাথে কানাডা যাওয়ার প্ল্যান করছে। দারুণ ব্যাপার। সাক্ষ্য ওভাবেই দাঁড়ালো, মুখ চোখ টান টান করে গম্ভীর একটা ভাব নিয়ে। ভ্রু উঁচু করে রাখতেই ভদ্রমহিলা হেসে বললেন, নেবে না কেন মা? অবশ্যই নেবে। দেখো বিয়ের পর ওখানেই সেটেল হয়ে যাবে তোমাকে নিয়ে। দিতি ফের আবারও কিছু বলতে নিচ্ছিল। দিতির মা তখনই ফের চোখ রাঙালো। কনুই ধরে টেনে নিজের পাশে দাঁড় করিয়ে ভদ্রমহিলাকে হেসে হেসে বলল, আরে আপা, আমার মেয়ের জন্য একটা লাল টুকটুকে বর অলরেডি ঠিক করে নিয়েছি যে। নয়তো অবশ্যই ভাবতাম আপনার প্রস্তাবটা। কিন্তু এখন যে আর ভাববার সুযোগ নেই। এক রাজপুত্র এসে নিজের করে নিয়েছে আমার রাজকন্যাকে। এটুকু বলতেই দিতির মা হাসলেন। অপরদিকে ভদ্রমহিলা আশাহত হয়ে চাইতেই পাশে এসে দাঁড়ালো ভদ্রমহিলার ছেলেও। মাকে কোনো এক দরকারেই ডাকতে এলো বোধহয় ছেলেটা।
অথচ এসে মায়ের হতাশ মুখ দেখে ভ্রু কুঁচকাল। ভদ্রমহিলা এবারে বড্ড হতাশ স্বরে বলল, দেখুন, এলো আমার রাজপুত্রটা। আপনার রাজকন্যার সাথে দারুণ মানাতো। আমি দূর থেকে দাঁড়িয়ে এতক্ষণ আপনার মেয়েকে দেখে এসব ভাবছিলাম, কিন্তু আপনি তো বললেন হবে না। দিতি শুনল, এবার সান্ত্বনা দিতেই বলল, থাক আন্টি, মন খারাপ করবেন না। আপনার রাজপুত্র ঠিক একটা রাজকন্যা পেয়ে যাবে। ছেলেটা শুধু বিস্ময় নিয়ে চাইছিল। চোখজোড়া গোল গোল করে যখন দিতির কথা শুনছিল, ঠিক তখনই দিতি ছেলেটার বিস্ময় দেখে বলল, হায়, আন্টির রাজপুত্র। একটুখানিক দূরে দাঁড়িয়ে স্বাক্ষর এবার ভ্রু আরো উঁচু হলো। খুব সূক্ষ্ম নজরে দিতির হাই বলাটা খেয়াল করলো। শরীরে মনে সব কেমন যেন রাগে শিরশির করলো। অথচ বাইরের রূপটা শান্ত স্থির। সাক্ষ্য দাঁড়ালো না আর, স্বাভাবিক ভঙ্গিতেই পা বাড়ালো। মুখভঙ্গিও রাখলো অত্যন্ত স্বাভাবিক, যেন কিচ্ছু হয়নি। অথচ সাক্ষ্য জানে আসলে কি হচ্ছে। বিয়েবাড়ির রমরমা খাওয়া-দাওয়ার পূর্বে সাক্ষ্য আর দিতি বসল পাশাপাশি। সাথে সাক্ষ্যর ছোট ভাই সাম্য এবং কথা। দিতি খাওয়ার মধ্যেই কয়েকবার আর চোখে তাকিয়ে সাক্ষ্যকে পরখ করল। অথচ সাক্ষ্য একবারও তাকালো না। পাশে বিবাহিত স্ত্রী থাকা সত্ত্বেও একটাবার ফিরে দেখছে না স্ত্রীর দিকে। এহেন দুঃখে দিতির চোখ বুজে আসে, বসে থাকতে মন চাচ্ছে। কেন তাকাবে না? দিতি সুন্দর নয় নাকি শাড়িতে দিতিকে সুন্দর লাগছে না? কোনটা? দিতি মনে মনে এই রাগ, ক্ষোভ আর হতাশা নিয়ে বিড়বিড় করলো। একটা মানুষ কেমন নির্দয় হলে এমন হয়? আমার দিকে তাকাচ্ছে না। আমার দিকে কখনো শুধু তাকাক, আমি চোখ গ্লো দিয়ে আটকে দিব একদম। দিতি এইটুকু মনে মনে বলতেই সাম্য পাশ থেকে বলল, দিতির জন্য একটা বিয়ের প্রস্তাব পেয়েছি ভাইয়া। তুমি রাজি থাকলে দিয়ে দেই বিয়ে, বলো। আরো একটা দাওয়াত খেতে পারবো। কি বলো তুমি? সাক্ষ্য তাকালো, কপাল শিথিল করে উত্তর করলো, কি বলবো? পাত্র একদম ভালো ইঞ্জিনিয়ার, সামনেই কানাডা যাবে। দিদি ভ্রু কুঁচকালো শুধু, ঘাড় বাঁকিয়ে উৎসুক হয়ে দেখছিল কি বলে সাক্ষ্য। অথচ সাক্ষ্য কেবল ভ্রু নাচিয়ে এটুকুই বলল, তো। কথা হাসলো নিঃশব্দে। সাম্যের মুখটা একটু হলেও কালো হয়েছে। দেখে বলল, সাম্য, তুই এমন ছোট বাচ্চাদের মতো কথা বলিস কেন? ভাইয়ের বিয়ে করা বউকে নাকি ভাইয়ের সামনে বিয়ে দিয়ে দিবি? সাহস কত? সাম্য নাক ফুলিয়ে তাকালো, ফুঁসে উঠল যেন। কথাকে দু চোখে সহ্য করতে না পারা সাম্য মুহূর্তেই বলল, তুই চুপ কর কথা। খেয়ে খেয়ে হাতি হচ্ছিস, হাতি হ। আমার কথায় নাক গলাতে বলেছি তোকে? কথায় এই পর্যায়ে চুপ হলো। মেয়েটা লক্ষ্মী, স্বভাবই শান্ত, আর স্বাস্থ্যের দিকে দিয়ে গোলুমোলো। সহজ ভাষায় মোটা। আর এই মোটা অর্থাৎ স্বাস্থ্যটুকুর কারণেই মেয়েটা কত কথা শুনছে চারপাশে। কত মজা, কত উপহাস, কথা সত্যি চুপ হয়ে গেল। মনটা খারাপ হয়ে এলো এক মুহূর্তেই যেন, যা স্পষ্টই মেয়েটার চোখ মুখে ফুটে এলো। সাক্ষ্য এই কারণেই সাম্যকে শাসালো, চোখ মুখ কুঁচকে শোধালো, এসব কি কথা সাম্য? বলেছি না ওকে এভাবে বলবি না তুই। এর পরের মুহূর্তে সাম্য চুপ হলো, কথাও চুপ হলো। শুধু সাক্ষর শান্তি লাগলো না। দিতি ঠিক তার পাশেই বসা, আরামেই বসে খাচ্ছে। অথচ ভাবখানা এমন কিচ্ছু হয়নি। সাক্ষ্য ছোট শ্বাস ফেললো। পাশের টেবিলে তাকাতেই দেখা গেল ওখানে বেশ কয়েকজন ছেলে বসেছে। খাবার খাওয়ার সাথে চোখের নজর বারবার ওদিকেই ঘুরপাক খাচ্ছে। স্বাক্ষর বুঝতে কষ্ট হলো না। শীতল এক রাগ সমস্ত শরীরে বইতেই সাক্ষ্য খাওয়া থামিয়ে ওদিকে পানে তাকিয়ে থাকলো। ছেলেগুলো তাকানোর সাহস করলো না বোধ হয়। আর তার তাকানো দেখেই সাক্ষ্য অবশ্য এতে তৃপ্তি পেল না।
আরাম করে বসে অপেক্ষা করলো দিতির খাওয়া শেষ হওয়ার। অতঃপর অতঃপর খাওয়া শেষ হতেই শান্তশিষ্ট অথচ চতুর সাক্ষ্য তরকারির ঝোলটুকু ইচ্ছে করেই ফেললো দিতির শাড়িতে। দিতি তড়িৎ গতিতে ছিটকে যাওয়ার চেষ্টা করলো যেন। ফোঁস করে বলল, কি করলেন এটা আমার শাড়িটা? সাক্ষ্য কিছুই করেনি, এমন এক ভঙ্গিতে তাকালো, অত্যন্ত হিমশীতল গলায় জানালো, কি করেছি? তরকারিটা আমার শাড়িতেই ফেলেছেন, জেনে বুঝে, ইচ্ছে করে। তো ধুয়ে নিন। ঠিক এইটুকু বলেই অপরিচিত এক পুরুষের মতো সাক্ষ্য পা বাড়ালো, ফিরেও চাইলো না দিতির দিকে। অথচ দিতি দাঁড়িয়ে সাক্ষর চলে যাওয়াটাই দেখছিল। কি নিষ্ঠুর, বউকে সমস্যায় ফেলে কিভাবে একা একা চলে যাচ্ছে। দিতি মনে মনে রাগে ফুঁসলো। ১০১টা কথা শুনিয়ে অবশেষে গেল শাড়িতে ঝোল পড়া অংশটুকুই পরিষ্কার করতে, অথচ হলো না। ওয়াশরুমে গিয়েই শাড়িটা পরিষ্কার করে চলে আসবে ভাবতে ভাবতেই যখন পা বাড়াচ্ছিল ঠিক তখনই কানে বাজলো, কানাডা যাওয়ার খুব শখ না মিসেস সাক্ষ্য হোসেন? পাঠিয়ে দেই আপনাকে, কি বলুন? দিদির পা জোড়া তখনই থামলো। পিছু ফিরে তাকাতেই বুঝলো সাক্ষ্য পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। মুখভঙ্গি দেখে বোঝার উপায় নেই যে রেগে আছে নাকি অন্য কিছু। দিতি শুধু দেখলো, উত্তর করার আগেই সাক্ষ্য ফের ভ্রু নাচিয়ে প্রশ্ন ছুড়ল, কি হলো, যাবেন না কানাডায়? দিতি মুখ কোঁচকালো, উত্তর দিল, যাব না কেন, অবশ্যই যাব। সাক্ষ্য হাসলো, এবার ঠোঁট এলিয়ে। দিতির দিকে চেয়ে ফের ভ্রু নাচিয়ে প্রশ্ন করলো, শিওর? 100% শিওর। সাক্ষ্য আবারও হাসলো, দিতির আড়ালেই। দিতির চাহনি তীক্ষ্ণ, দেখে মনে হচ্ছে আত্মবিশ্বাসে ভরপুর। এইটুকু অবলোকন করেই পা বাড়িয়ে সামনে এলো সাক্ষ্য। একদম সামনে দাঁড়িয়ে বলল, শুনে খুশি হলাম, যাচ্ছেন কবে? সেকেন্ড ম্যারেজের পর। দিতি শুনলো, উত্তর করলো, সেকেন্ড ম্যারেজ হলে খারাপ কোথায়? ছেলেটা জোশ না বলুন, লম্বা চওড়া, একদম রাজপুত্রের মতোই। শুধুই প্রশংসা করলো দ্বিতীয়, অথচ সে ছেলেটাকে ভালোভাবে খেয়ালও করেনি। কি পড়েছে না পড়েছে এসবও দেখলো না। লম্বা নাকি খাটো তাও না, তবুও করলো শুধুমাত্র সাক্ষ্যর জন্যই। সাক্ষ্য সমস্তটাই শুনলো। শুনে প্রশ্ন ছুড়ল, মিসেস সাক্ষ্য হোসেন, অস্পষ্টভাবে এইটুকুই বোঝাতে চাচ্ছেন যে আপনি দ্বিতীয় বিয়েতে সম্মতি প্রদান করছেন, তাই তো? তাই। সাক্ষর কপাল কোঁচকালো। সুন্দরী বউ সামনে থাকলে যেভাবে মুগ্ধ নজরে তাকানো উচিত তার বিন্দুমাত্রও দেখা গেল না চোখ মুখে। বরং শীতল রাগ নিয়ে কিছুটা ঝুঁকে একদম দিতির চোখে নজর রাখলো। কণ্ঠে শীতল রাগ ঢেলে ভ্রু নাচিয়ে বলল, দ্বিতীয়বার বিয়ের শখ বলেই কি এভাবে শাড়ি পরে সেজে গুজে ছেলে মানুষ ভর্তি বিয়ে বাড়িতে ঘুরে বেড়ানোর সাহস হয়েছে মিসেস দীপিকা তাসনিম? নো প্রবলেম। সাক্ষ্য এহসান তার ওয়াইফের সাহসকেও নিভাতে জানে। জাস্ট ওয়েট। কি ওয়াইফ? কার সাহস নিভাবেন? দিতি দিতির ভ্রুজোড়া কুঁচকালো। এই প্রশ্নটা ছুড়ে দিয়েই তাকাতেই সাক্ষ্য ভ্রু বাঁকালো। দেয়ালের দিকে একটা হাত রেখে দিতির দিকে আরেক কদম পা বাড়ালো, অতঃপর একদম কাছাকাছি দাঁড়িয়ে গম্ভীর স্বরে উত্তর দিল, সম্ভবত আমার স্টুডেন্ট হয়ে এসে, আবার হয়তো অদিতি আন্টির মেয়েও হতে পারে, শিওর জানা নেই। দিতি ভ্রুজোড়া কুঁচকে নিল আবারও। অদিতি আন্টির মেয়ে তো সে নিজেই। সোজাসুজি বললে সে পাপ হতো নাকি? দিতি এই লোকের মাথায় উঠে বসতো। এটুকু ভেবেই ভ্রু কুঁচকে জানালো, স্টুডেন্ট? তাও সম্ভবত নিজের ওয়াইফ, অথচ ভালোভাবে চিনেন না অবধি। সিসি, চিনে নিতে 2 সেকেন্ডও সময় লাগবে না সাক্ষ্য এহসানের। দিতি হাসলো, বিদ্রূপ করে হেসে বলল, দেখা গেল যখন বউকে চিনে নিতে চাইবেন তখন বউ পুরুত হয়ে গেল।
সাক্ষ্য চোখে হাসলো বোধহয়, আবার চেহারা কেমন গম্ভীরও দেখালো। এই চোখের এই এক সমস্যা, রাগ, জেদ, দুঃখ, কষ্ট কিছুই তা মুখে ফুটে ওঠে না। এমন কেন মুখটা? প্রকাশ করলেন কি হয়? দিতি বোঝার চেষ্টা করলো না আর। সাক্ষ্য ঠিক তখনই ভ্রু নাচিয়ে বলল, এতটা দুঃসাহস হবে তার? রিয়েলি? আফটার অল, সাক্ষ্য এহসানের নামে তুলে রাখা তো। এমন ভাবনা মাথায় আনতেও তাকে শত সহস্রবার ভাবতে হবে। দিতি ভ্রু নাচালো, ফের শুধালো, সাক্ষ্য এহসান নামটা নিয়ে কি দাপট দেখাচ্ছেন? ধরে নাও তাই। তাহলে আমিও বলি, আপনার বউ টিকবে না স্যার। দেখবেন আমি 100% শিওর যে আপনার বউ টিকবে না। ভালোই হয়েছে আপনার বউকে চেনার সুযোগ হয়নি। এমন নাক উঁচু মানুষদের চেনার সুযোগ না হওয়াটাই ভালো। আমি হাত তুলে দোয়া চাই যাতে আপনি আপনার বউকে না চিনতে পারেন। সাক্ষ্য শুনল, অতঃপর হুট করে মাথাটা নুইয়ে আনলো একদম দিতির মুখের কাছে। ভ্রু নাচিয়ে প্রশ্ন শুনল, তাই নাকি? হ্যাঁ তাই। সাক্ষ্য ঠোঁট বাঁকিয়ে হাসল। দিতির মুখের সামনে থেকে মুখটা একটু একটু করে গলার দিকে দিতি এগোতেই দিতিকে একদম দেয়ালের সাথে মিশিয়ে শোধালো, আই গেস সুযোগ না হলেও সুযোগ তৈরি করে নেওয়া উচিত আমার, রাইট? যদিও সাক্ষ্য মুখ এগুলোও যথেষ্ট দূরত্ব আছে, তবুও দিতির মনে হলো যেন সাক্ষ্যের নিঃশ্বাসের উপস্থিত টের পাওয়া যাচ্ছে। সাক্ষ্য বোধ হয় ঝুঁকে তার কাঁধেই মুখ রাখবে। দিতি এইটুকু ভেবেই মুহূর্তের মধ্যেই সাক্ষ্যকে দুই হাতে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেওয়ার প্রস্তুতি নেওয়ার আগেই সাক্ষ্য সোজা হয়ে দাঁড়ালো। মুখ চোখ গম্ভীর হয়ে উল্টো দিকে ঘুরতে ঘুরতে গম্ভীর কণ্ঠে বলে গেল, আপনার হাতে 5 মিনিট সময় আছে মিসেস সাক্ষ্য এহসান। এর মধ্যেই গাড়িতে গিয়ে বসবেন। আরেকবার যদি দেখি কোনো ছেলের সামনে গিয়ে তাদের চক্ষু শীতল করেছেন তো আপনার একদিন কি আমার একদিন দেখবেন। দিতি মুখ ভেঙ্গালো প্রায় সঙ্গে সঙ্গেই। দ্রুত হাত পা চালিয়ে ওয়াশরুমের দরজাটা লক করতেই করতেই জানালো, 5 মিনিট কি 50 মিনিট হলেও আমি যাব না। কি করবেন দেখা যাবে। সাক্ষ্য বোধহয় শুনল তা, তবে উত্তর এলো না। দিতি ভেতর থেকে শান্তিই পেল। যেটা লক্ষ্য, যেটা সাক্ষ্য নিষেধ, সেটা প্রয়োজনে দিতি 100 বার করবে। করবে না কেন? দিদি সাক্ষ্যর কথা মতো চলবে কেন? যে লোক এমন উঠতে বসতে অপমান করে তার কথা শোনার প্রশ্নই আসে না। দিতি মিনিট 2 সময় নিয়ে শাড়ি পরিষ্কার করলো, কিন্তু সমস্যা হলো শাড়িটা সাদা রঙের। স্টোনগুলো চকচক করলেও তরকারির হলুদ দাগটা স্পষ্টই দেখা যাচ্ছে। দিতি কিঞ্চিত এই নিয়ে মন খারাপও করলো। কত সুন্দর শাড়িটা নষ্ট করে দিল একদম। এজন্য এর জন্য দিতির কি করা উচিত? কি করলে রাগ মিটবে? এইটুকু ভাবতে ভাবতেই অষ্টম থেকে বের হলো সে। অতঃপর দিতি সাদা শাড়িতে তরকারির হলুদ দাগ নিয়ে যখন দুঃখের সাগরে ভাসলো তখনই স্বাক্ষর গম্ভীর একরোখা স্বর ভেসে এলো কানে, 2 মিনিটের মধ্যে গাড়িতে গিয়ে বসুন মিসেস দীতিকা তাসনিম। এপাশ ওপাশ পা বাড়াবেন তো সোজা তুলে নিয়ে বসিয়ে রাখবো গাড়িতে। দিতি চোখ বড় বড় করে তাকালো, কপাল কুঁচকে বলল, কিডন্যাপ করবেন নাকি? করতে হলে করলাম। দিতি শ্বাস ফেলে বলল, তাই বলে একটা মেয়ে স্টুডেন্টকে? মান সম্মান থাকবে আপনার? স্টুডেন্ট যদি আমার শুরু থেকেই স্যার নজরে দেখতো তবে না হয় মান সম্মান নিয়ে ভেবে দেখতাম মিসেস সাক্ষ্য এহসান, কিন্তু স্টুডেন্ট তো নিজেই। দিতি মুহূর্তেই ফিরল, বলল কি? নাথিং। এটুকু বলতে না বলতেই দেখা গেল কোথাও থেকে একটা এসে দাঁড়িয়ে ঠিক সাক্ষরী পাশে। সাক্ষ্যকে দেখেই মুহূর্তের মধ্যে ছটফট করে বলে উঠল, আরে সাক্ষ্য ভাইয়া, তোমায় কত করে খুঁজছিলাম, অথচ তুমি এখানে এসে দাঁড়িয়ে আছো। দিতি ভ্রু কুঁচকায়, এ আবার কে? সাক্ষ্যকেই বা কেন খোঁজাখুঁজির কি কারণ তার? এইটুকু ভাবতে ভাবতেই দেখা গেল মেয়েটা হাত বাড়ালো। সাক্ষ্যর দিকেই হাতটা বাড়িয়ে সাক্ষ্যর হাতটা টেনে ধরে বলল, ভাইয়ার সাথে ছবি তুলবো। তুমি যাবে না? চলো ছবি তুলবো সাক্ষ্য ভাইয়া। সাক্ষ্য এতটা সময় চুপ থাকলেও এবার হাত ছাড়িয়ে নিল।
সৌজন্যতা দেখিয়ে বলল, তুমি যাও, ছবি তুলো মিনি, আমি পরে গিয়ে ছবি তুলবো। এখন গেলে কি হবে? কিছু হবে না, কিন্তু আমি এখন ছবি তুলবো না মিনি। দিতির ইচ্ছে হলো না এদের এসব কথাবার্তা শুনতে। আবার বিয়ে বাড়িতে আম্মুর সাথে এত ভিড়ে দাঁড়িয়েও থাকতে ইচ্ছে হলো না। শুধু রাত ফুসলো। ভেতরে ভেতরে অদৃশ্য এক রাগ তার শরীর মন জ্বালিয়ে দিল যেন, অথচ প্রকাশ করলো না একটুও। দিতি সেদিন বাড়ি ফিরেছে একা একাই। পরদিন ঠিক সময়ে ঘুম থেকে উঠে ভার্সিটিতেও গিয়েছে, কিন্তু স্বাক্ষর ক্লাস না থাকায় ওই লোকটার সাথে মুখোমুখিও হতে হয়নি আর। দিতি মনে মনে শান্তি অনুভব করছিল, আবার একইভাবে ভার্সিটির চারপাশে চোখও বুলিয়েছে সাক্ষ্যকে দেখা যায় কিনা। অবশেষে না দেখতে পেয়ে ছোট শ্বাস ফেলল। খেয়াকে পড়ায় খুব ডুবে থাকতে দেখে বিরক্তি নিয়ে বলল, কি এত পড়ছিস ভাই, আমারে বোঝা। একটা মানুষ 24 ঘন্টা কিভাবে পড়ে? খেয়া চাইলো দিতি আর মিহু দুইজনের দিকে ফিরেই বলল, যেভাবে তোরা সারাদিন সুন্দর সুন্দর ছেলে দেখিস। মিহুই এবার জবাব দিল, আমরা সারাদিন কই ছেলে দেখি? যেটুকু দেখিস ওইটুকু কি সারাদিনের থেকে কম নাকি? দিতি উত্তরে বলল, আমি তো সুন্দর সুন্দর ছেলেদের দেখতেই পাই না। ক্যাম্পাসে সব বান্দর বান্দর ছেলে, একটাও তো সুন্দর ছেলে নেই। ঠিক তখনই পেছন থেকে কিয়ান আর সাদাত এলো। কিয়ানি মুখ চোখ কুঁচকে উত্তর করল, আমরা কি তাহলে ছাগল? ভালো করে দেখ, পাবি এমন সুন্দর ছেলে? দিতি নাক মুখ কোঁচকালো, বমি পেল এমন ভঙ্গিতে জানালো, তোদের দুটোকেই তো গাঁজাখোর লাগছে। না না, একটা সিগারেট খোর একটা মেয়ে খোর, রাইট না? সাদাব খানিকটা দূরে বসলো, কপাল কুঁচকে উত্তর করল, মেয়েখোর হওয়ার চাইতে সিগারেটখোর হওয়া 1000 গুণে ভালো। কিয়ান এবার মুখ বাঁকালো, বলল, পোল্টিবাজ, জ্বরে পড়ে রইলি মেসে, আনলো কে তোরে? আর এখন এসেই পোল্টি মেরে গেলি? আমি বলদ। মুহূর্তের হাসির রোল পড়ল। খেয়া হাসতে হাসতেই সাদাবের দিকে চাইল। চোখ মুখ শুকনো, চুলগুলো এলোমেলো কিছুটা। গত 3 দিন ভার্সিটিতে আসেনি দেখেই কল দিয়েছিল 2 একবার, অথচ কল তোলেনি। অবশ্য তুলবে না এটা খেয়া আগে থেকেই তো জানতো, তবুও বেহারার মতো কল দেওয়ার প্রয়োজন ছিল। খেয়া ছোট শ্বাস ফেলে এই যে এখন আবারও বেহায়ার মতো প্রশ্ন করলো, জ্বর কমেছে সাদ? বেশি অসুস্থ ছিলিস? ভার্সিটিতেই আসলি না? সাদাব মুখ চোখ গম্ভীর করে আগের মতোই বসা। ঘড়িতে সময় দেখতে দেখতে খেয়ার প্রশ্নটা সম্পূর্ণই এড়িয়ে গিয়ে মিহুকে বলল, মিহু, তুমি এমন হুলোবিল্লার মতো বসে আছিস কেন? কথা বল। দ্বিতীয় তোর মতো পোল্টি খেলো তাই। ও নাকি সুন্দর ছেলেই দেখে না। এদিকে সাক্ষ্য স্যারকে পারে না চোখ দিয়ে গিলে নিতে। ঠিক ওই সময়টাতেই কিছুটা দূরে গিয়ে হেঁটে যাচ্ছিল সাক্ষ্য। সাদাবের নজর পড়া মাত্রই দ্রুত বলে উঠল, আরে আরে, ওই তো সাক্ষ্য স্যার। সাদাবের গলাটা শুধু মিহুদের শোনানোর জন্য হলেও পৌঁছালো সাক্ষ্যের কানে। তবুও ফিরল না। সাক্ষ্য তাকালো না। নয়তো খেয়া আর দিতি ব্যতীত উপস্থিত সকলের চোখের চাহনি যে তারই উপরে তা দেখত। সাক্ষ্য দূর থেকেই শুনল, দিতি কি সাধু হয়ে গেছে ভাই? সাক্ষ্য স্যারের দিকেও ফিরে চাইল না। কি ভয়ঙ্কর ব্যাপার, এটা দিতি হতে পারেই না। দিতি ভার্সিটি থেকে ফিরল বিকালে। অতঃপর ফ্রেশ হয়ে একটা লম্বা ঘুম দিবে, ঠিক তখনই কল এলো ফোনে। আননোন নাম্বার। দিতি বিরক্তি নিয়ে যখন কল তুলল, তখনই জানানো হলো একটা পার্সেল আছে। সে যেন পার্সেলটা রিসিভ করে, অথচ দিতি অর্ডার করেনি কিছুই। কোনো কিছুর পার্সেল আসার কথাও না। দিতি ছোট শ্বাস ফেলল। যখন ডেলিভারি বয়কে বারবার বলার পরও ডেলিভারি বয় জোর করে বলল এটা তারই পার্সেল, তখন দিতি হেলেদুলে গেল তা আনতে। অতঃপর আনলো। বড় আশা নিয়ে প্রাপকের নাম ঠিকানা দেখতে যেতেই দেখলো কোনো এক শপের নাম। দিতি ছোট শ্বাস ফেলে। আগ্রহ দমাতে না পেরে পার্সেলটা খুলেই সর্বপ্রথম পেল একটা সাদা স্টোনের কাজ করা সাদা শাড়ি। হুবহু তার শাড়ির মতোই, একদম হুবহু একই রকম। কি আশ্চর্য,
একই রকম শাড়ি কেন আসবে? কেই বা পাঠালো? এত সব ভাবতে ভাবতেই দিতির হাতে এলো একটা চিরকুট। হুবহু দেখতে তার সাদা শাড়ির মতোই যে শাড়িটা তার কাছে এসেছে, তার সাথে ছোট্ট চিরকুটটায় খুব সুন্দর হাতের লেখায় লেখা, নিন ক্ষতিপূরণ। তবে আপনি আমার যে ক্ষতিটা করেছেন মিসেস দিতিকা তাসনিম, তা আমি খুব রয়েসই আপনার থেকে উসুল করব। সাক্ষ্য হোসেন খুব সহজে ছাড় দেয় না। দিতি ভ্রু কুঁচকাল প্রায় সঙ্গে সঙ্গেই। কি ক্ষতি করেছে? স্বাক্ষর কোনো ক্ষতি করেছে বলে তো মনে হয় না। অথচ এই লোক লিখেছে সে নিজে ক্ষতি করেছে। কি ক্ষতি? দিতি কপাল কুঁচকে তাকিয়ে থাকতেই ঠিক এর পরপরই আরেকটা লেখা চোখে পড়ল উল্টো পিঠে। আবারও লেখা, শাড়িটা পরে সবাইকে মুগ্ধ করার কথা ভেবে থাকলে আপনার থেকে আমার ক্ষতিপূরণটা নিতে আমি দেরি করব না। মিসেস সাক্ষ্য হাসান, বি কেয়ারফুল। যাকে মুক্ত করার তাকেই করবেন কেবল। অন্য কাউকে মুগ্ধ করার কথা ভুলেও চিন্তা করবেন না, ওকে? এই লেখাটা পড়েই দিতি সর্বপ্রথম মুখ ভেঙ্গালো। যাকে মুগ্ধ করার তাকেই মুগ্ধ করুন, কি সুন্দর কথা। দিতি তো ওই নাক উঁচু লোককে মুগ্ধ করাতেই শাড়ি পরেছিল। লাভ কি হলো? তাকিয়েছিল ওই লোক? তাকায়নি তো। দিতি শাড়ি চিরকুট দুটোই একপাশে জমিয়ে রাখলো। বেশ কিছুটা সময় পায়চারি করে অবশেষে সিদ্ধান্ত নিল শাড়ি সে রাখবে না, ফেরত দিয়ে আসবে। যে লোক তাকে স্ত্রী হিসেবে দুটো ভালো কথা বলার, তার থেকে আবার কিসের ক্ষতিপূরণ নেবে? এতই যদি দেওয়ার হতো নিজে এসে দিতে পারতো না? এভাবে পাঠাতে হলো কেন? এইটুকু ভেবেই দিতি সর্বপ্রথম কল দিল কথাকে। শান্ত স্থির গলাতেই বলল, কথা, তোর ভাইয়া বাসায় আছে এখন? উত্তর এলো, এখন তো নেই। কেন দিতি? কোনো দরকার? না না, তোদের বাসায় আসবো তাই। উনি থাকলে যেতাম না আর কি। কথা হেসে উঠল। দিতি আর কথা দুজনই কলেজ জীবন অবধি একই সঙ্গে পড়েছে। দুজনেরই বন্ধুত্ব ছিল বেশ গলায় গলায়, ভাবের মতো। এখনো আছে। তবে দিতু কখনো কল করে জেনে নিতে সাক্ষ্য আছে কিনা। তার আছে জানলেই আছে জানলেই কোনো না কোনো কিছুর অজুহাতে বাসায় আসতো। লুকিয়ে চুরির কথার রুম থেকেই লুকিয়ে চুরিয়ে কথার রুম থেকেই সাক্ষ্যকে দেখতো আর বুক টিপ টিপ করা রোগ নিয়ে কথাকে বলতো, আমি তো ফেঁসে গেলাম রে কথা, খুব কঠিন জালে ফেঁসে গেলাম। কথার ওইটুকু ভেবেই হাসি এলো। উত্তর দিল, আচ্ছা আয়, বড় ভাইয়া নেই এখন। দিতি শুনল, মনে মনে সবটা ভেবে নিয়ে নিজেও একটা চিরকুট লিখলো। তারপরে মাথায় ওড়না চাপিয়ে বের হলো। অতঃপর প্রায় 15 মিনিট পর রিকশায় করে সাক্ষ্যদের বাসায় পৌঁছালো। সাজিয়া বেগম দিতিকে দেখে বেশ খুশি হলেন। কতবার এটা ওটা খেতে বললেন, অথচ দিতি কেবল সুযোগ খুঁজছিল। চুপচাপ স্বাক্ষর রুমে গিয়ে সারের প্যাকেটটা রেখে চলে আসবে এইটুকুই, তারপর বাসায় চলে যাবে। কাহিনী সিম্পল, অথচ দিতির ভাবনা অনুযায়ী কাহিনী এইটুকুতেই শেষ হলো না। যখন সুযোগ পাওয়া মাত্র চুপচাপ স্বাক্ষর রুমে ঢুকে সারের ব্যাগটা রাখবে আর রেখেই চলে আসবে, ঠিক তখনই বারান্দার দরজায় হেলান দেওয়া মানুষটাকে চোখে পড়ল। মানুষটা সাক্ষ্য হেউসান। দিতির চোখে অসহ্যকে পুরুষটি। ভ্রুজোড়া কুঁচকালো, দৃষ্টিটা ঠিক তার দিকেই। বোধহয় ভাবার চেষ্টা করছে। দিতি এক মুহূর্তে অপ্রস্তুত হলো। ভেবেছিল তো এই লোক বাসায় নেই, কথাও তো বলেছিল নেই, তাহলে এলো কোথায় থেকে? এতটা সময় যে বাইরে বসে গল্পগুজব করছিল তখনও তো দেখতে পেল না। দিতি মনে মনে আফসোস করে, ছি ছি, চোরের মতো ঢুকছিল সে। সাক্ষ্য কি লক্ষ্য করেছে তা? অবশ্যই করেছে, তাই তো ওভাবে তাকিয়ে আছে। দিতি মুহূর্তেই চট করে সোজা হয়ে দাঁড়ালো, যেন হঠাৎই তার মধ্যে আত্মবিশ্বাসটা এসে জমা হয়েছে। গলায় তেজ দেখিয়ে বলল, ওভাবে তাকিয়ে আছেন কেন? সাক্ষ্য ভ্রু নাচিয়ে বলল, সাক্ষ্য এহসানের রুমে মিসেস সাক্ষ্য এহসানই চোরের মতো ঢুকছে। বিষয়টা তাকিয়ে দেখার মতো নয়। চোরের মতো ঢুকিনি আমি।
আপনি চোরের মতো রুমে পড়ে আছেন। আমি তো ভেবেছি আপনি। সাক্ষ্য ফের ভ্রু নাচালো, জিজ্ঞেস করলো, ভেবেছিলেন আমি কি? কিছু নাই। আপনার শাড়ি আপনি রাখুন, আমার লাগবে না। এটুকু বলেই শাড়ির ব্যাগটা এগিয়ে ধরতে সাক্ষ্য কপাল কোঁচকালো। গম্ভীর কণ্ঠে বলল, আপনার না লাগলে কি আমার লাগবে এটা? দিতি মুখ কুঁচকায় উত্তর দিল, আপনার কি মানুষের অভাব আছে নাকি? কেউ একজনকে দিয়ে দিবেন, কাহিনী শেষ। সাক্ষ্য তাকায়। দিতি মেয়েটার বাচ্চামো দেখে তার মাঝে মধ্যে ইচ্ছে হয় এই মেয়েকে সত্যি সোজা করে ফেলতে। আবার মনে হয় এই মেয়ে যে মানুষ দেখা গেল সোজা হওয়ার বদলে দ্বিগুণ বেঁকে বসেছে। সাক্ষ্য ভ্রু নাচিয়ে প্রশ্ন করলো, ভেবেচিন্তে বলেছেন মিসেস দীপিকা তাসনিম? অবশ্যই। শিওর যে অন্য কাউকে দিয়ে দেই, এটাই চান? দিতি সরু চোখে চাইলো। বাহ, বলার আগেই দেওয়ার মানুষ হাজির। বাহ, উত্তরে বলল, আপনার যে দেওয়ার মানুষ আছে তা আমার জানা আছে স্যার, দিয়ে দিন। দিতি এমন কত শত জিনিসই দান করে। সাক্ষ্য ঠোঁট এলিয়ে হাসলো এবার নিঃসন্দেহে। দিতি চেয়ে দেখলো কি সুন্দর ঠোঁট এলিয়ে হাসাটা, যে হাসিটা দ্বারা স্পষ্টই বোঝা যায় সে দিতির কথাকে পাত্তা দিল না। অন্য সময় হলে নিজেকে নিয়ে এভাবে হাসার জন্য দিতির রাগ হতো, মুখ চোখ লাল করতো, অথচ আজ রাগ হলো না। প্রতিবারের মতো বুক চিনচিন করছে তার। কেমন এক অস্থিরতা বইল হৃদয় জুড়ে। দিতি আর চোখেই চেয়ে চেয়ে দেখলো পুরুষটাকে। কালো রঙের টি শার্ট, ট্রাউজার আর মাথার ঘন কালো চুল আর মুখের খোঁচা দাড়ি, এইটুকুতেই এই পুরুষটাকে এত চমৎকার লাগে কেন? বুক টেপ টেপ করে কেন? দিতি এই প্রশ্নের উত্তর পায় শিরদাঁড়া দিয়ে বয়ে যাওয়া শীতল এক অনুভূতিতে বিমূঢ়। যখন তখনই সাক্ষ্য এগিয়ে তার দিকে ঝুঁকলো, অতঃপর কানের কাছে বলল, সব জিনিস দান করার ক্ষমতা থাকলেও সাক্ষ্য এহসানের দেওয়া জিনিস এবং সাক্ষ্য এহসানকে দান করার ক্ষমতা যে আপনার নেই তা আমি শিওর। তাই শুধু শুধুই ফাঁকা বলি আওড়াবেন না। দিতি এই মুহূর্তেই ছিটকে দূরে সরল। তেরা স্বরে জানালো, কে বলল নেই? আমি সব পারি। সাক্ষ্য ফের হাসলো, ঠোঁট এলিয়ে দিতির আড়ালেই ভ্রু নাচিয়ে বলল, রিয়েলি? হ্যাঁ, আপনার শাড়ি আপনি নিন, আমার লাগবে না। এটুকু বলেই শাড়ির ব্যাগটা সাক্ষর বিছানায় রেখেই যখন পা বাড়াবে ঠিক তখনই সাক্ষ্য দিতির হাতটা টেনে ধরল। গম্ভীর গলায় বলল, দাঁড়ান। সবসময় আপনি যা ভাববেন তাই হবে ভেবে থাকলে আপনি ভুল ভাবেন। সাক্ষ্য এহসানকে মন দিয়েছেন, প্রাণ দিয়েছেন, সাক্ষ্য এহসানের সঙ্গে সংসার করতে চেয়েছেন, অথচ সাক্ষ্য এহসানকেই এড়িয়ে চলে যাওয়ার সাহস করেন কিভাবে? এটুকু বলেই সাক্ষ্য দিতির হাতটায় হ্যাঁচকা টান দিয়ে দিতিকে নিয়ে এলো একদম সামনে। অতঃপর ব্যাগটা থেকে সাদা শাড়িটা নিয়ে শাড়িটা মেলল। শাড়ির এক কোণা নিয়ে দিতির একদম কাছে দাঁড়িয়ে ভ্রু নাচিয়ে বলল, আমার হাতেই পরাতে চান? তাই এত রং বাহানা করছেন, প্রবলেম নেই। শাড়ি পরাতে না পারলেও আপনার জন্য চেষ্টাটুকু করতেই পারি। এটুকু বলেই সাক্ষ্য যখন ঝুঁকে শাড়ির কোনায় ধরে রাখা অংশটুকু দিতির পেটের দিকে নিতে লাগলো, তখনই দিতি লাফিয়ে পিছালো। দ্রুতই বলল, এসব কি অভদ্রতা? সাক্ষ্য নিঃশব্দে হাসে দিতির আড়ালেই। উত্তরে বলল, এসব সাক্ষ্য হেসানের অধিকার বোধ ম্যাডাম। কেন, পছন্দ হচ্ছে না? দিতি আরো 2 কদম পিছিয়ে গেল, বলল, কয়েকজনকে পরিয়েছেন এভাবে শাড়ি? নিশ্চয় অনেককে, তাই না? পরালো আপনার কি? প্রশ্নটা করেই সাক্ষ্য আরেকটু এগোলো। আরো 1 কদম ফেলে দ্বিতীয় আরো সামনে আসতে চাইল, তখনই দিতি বলে উঠল, এগোবেন না, একটুও না। দিতির মুখটা এবার দেখার মতো। সাক্ষর হাসি পাচ্ছে, অথচ হাসলো না সে। ভ্রু বাঁকিয়ে বলল, সাহসী মিসেস সাক্ষ্য এহসান এখন ভয় পাচ্ছে। সাড়ে দিন, এদিকে দিন, নিচ্ছি আমি। এটুকু বলেই এক প্রকার সাক্ষর হাত থেকে ছিনিয়ে নিল শাড়িটা। এলোমেলো শাড়িটা ওভাবে ব্যাগে ভরে পা ঘুরালো। অদ্ভুত সাক্ষ্য এহসান মানুষটাই অদ্ভুত, জঘন্য আরেকটু হলেই তো শাড়ি পরিয়ে দিত যেন। দিতি যেতে যেতে শুধু বিড়বিড় করলো, এমন কেন এই লোক, এমন কেন?
ভাবখানায় এমন আমাকে চেনেই না, আবার কখনো কখনো ভাবখানায় এমন বইয়ের প্রতি কত তার অধিকার। দ্বিতীয়ের রাগটা এবার এসে জমল কথার উপরেই। কথা কিন্তু জিজ্ঞেস করে তারপরেই এসেছিল। নির্ঘাত মিথ্যে বলেছে এই মেয়েটা। এইটুকু ভেবেই রাগ পুষে কথার কাছে গিয়ে বলল, এই বেয়াদব মহিলা, তোর ভাইয়া না বাসায় নাই বললি? আসলো কোথা থেকে তাহলে? কথা বেচারা বোকার মতো চেয়ে উত্তর করলো, ছিল না তো, তুই আসার একটু আগেই এসেছিল। কেন, কিছু বলেছে তোকে? কি বলবে? কথা ছোটশ্বাস ফেলে। দুজনই কেমন যেন। বিয়ে করেছে, কোথায় দুইজনের মধ্যে একটা প্রেম প্রেম ভাব থাকবে, অথচ আছে তেরামো। অবশ্য সে নিজেও এক তেরা মানুষকেই ভালোবাসে, শাম্মা হোসেন, যে কিনা কথাকে দুই চোখে সহ্য করতে পারে না। ওই পুরুষটিকেই কথা মন দিয়েছে, আড়ালে আড়ালে ভালোবেসেছে বেশ জটিল ভাবে। কথা এইটুকু ভেবেই ছোট শ্বাস ফেলে। দিতির হাতে শাড়ির প্যাকেটটা দেখে বলে, এই কি, তুই শাড়ির ব্যাগটা নিয়ে ঘুরছিস কেন? জানিস কত খুঁজে ভাইয়া শাড়িটা বের করেছে? কতগুলো দোকান খুঁজলাম, অথচ হুবহু এই শাড়িটা পাচ্ছিলামই না, অবশেষে পেয়েছিলাম। দিতি এবার চোখ কপালে তুলে বলল, তুইও যে ছিলিস এসবে? কোন সবে? শুধু শাড়ি তো খুঁজে দিয়েছি ভাইয়ার সাথে গিয়ে। দিতি রাগই ফুঁসলো শুধু, বলল, ভালো করেছিস। সাক্ষ্য রুম থেকে বের হলো একদম ভদ্র সভ্য ছেলের মতোই, যেন কিচ্ছু হয়নি, কিচ্ছু জানে না সে। এক পা দুই পা করে সোফায় গিয়ে বসে মাকে উদ্দেশ্য করে বলল, আম্মু, আমার কফিটা দিলে না তো? সাক্ষর মা কফি নিয়ে এলো একটু পরে। ছেলেকে কফি দিতে দিতেই বলল, দিতি এসেছে তো সাক্ষ্য। সাক্ষ্য যেন দিতি নামের কাউকেই চেনে না, এমন একটা ভান করলো। ভ্রু নাচিয়ে বলল, তো একটু তো কথা বল মেয়েটার সাথে। মেয়েটা তুই বলতে পাগল, অথচ তুই এমন একটা ভাব করিস যেন চিনিসই না ওকে। সাক্ষর মুখটা গম্ভীর, যেন দিতি এসেছে সে জানেই না, অথচ একটু আগেও মেয়েটাকে একা পেয়ে এক প্রকার হেনস্থা করেছে। ওইটুকু ভেবেই হাসি পেল স্বাক্ষর, কিন্তু হাসলো না। ওভাবেই মুখভঙ্গি রেখে বলল, চিনলে কি কথা বলতে হবে? বান্ধবীর মেয়ে তো তোমার, বউ করার জন্য পাগল তো তুমি হয়েছিলে আম্মু। তুমি তো মাথায় তুলে রেখে আড্ডা দেবে, আমি কেন দেব? সাজিয়া আফরোজ ছেলের কথা শুনে হতাশ হলেন যেন। ছেলের মাথায় একটা থাপ্পড় মেরে মুহূর্তেই বললেন, কারণ ও তোর বউ হয় গাধা। সাক্ষ্য জানে না দীপিকা তাসনিম তার বউ, খুব ভালোভাবেই জানে, অথচ উপরে উপরে গম্ভীর ভাব দেখিয়ে বলল, তো চলবে।